ভয়াবহ বোমা বিস্ফোরণের কবলে পড়েছে রাশিয়ার রাজধানী মস্কো। আর এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে। তবে কি প্রতিশোধ নিতেই এমন হামলা চালালো ইউক্রেন? কারণ সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে কয়েক ডজন মিসাইল ও শতাধিক আত্মঘাতী ড্রোন ব্যবহার করে জোরদার হামলা চালায় রাশিয়ার সামরিক বাহিনী। ওই ঘটনায় কমপক্ষে ১০ জন ইউক্রেনীয় নাগরিক নিহত হয়। এছাড়াও অবকাঠামোগত ক্ষতির মুখেও পড়ে ইউক্রেন। রাশিয়ার এমন তীব্র হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ও স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করেই মস্কোতে বোমা বিস্ফোরণ ঘটনার পেছনে মূল রহস্যটা আসলে কি? চরম অস্ত্র সংকটের মুখে পড়েছে ইউক্রেন। তবুও টানা ৪ বছরেরও বেশি সময় যাবৎ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লড়েই যাচ্ছে কিয়েভ। তাই তো বিশ্লেষক মহলে প্রশ্ন উঠেছে যে সংকটের মাঝেও কিভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে জেলেনস্কির বাহিনী। সাম্প্রতিক সময়ে রাশিয়ার জ্বালানি তেল কেন্দ্র, সামরিক স্থাপনা ও দেশটির অস্ত্র তৈরির কারখানাগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইউক্রেন। তাই তো পাল্টা জবাবে জেলেনস্কিকে তার ভুলের হিসাব কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ইউক্রেনকে লক্ষ্য করে ২ দফায় বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া, যার মাঝে শুধুমাত্র ১ আগস্টেই ইউক্রেনকে লক্ষ্য করে কমপক্ষে ৩৫টি মিসাইল ও ১৮৫টি আত্মঘাতী ড্রোন ছুড়ে রুশ বাহিনী। আর এতেই লণ্ডভণ্ড হয়েছে কিয়েভ সহ আশপাশে থাকা ইউক্রেনের কমপক্ষে ৭টি জেলা। রাশিয়ার নতুন হামলা ঠেকাতে ব্যর্থ হওয়া প্রসঙ্গে জেলেনস্কির দাবি, রুশ বাহিনীর এই হামলায় মাত্র একটি ব্যালিস্টিক মিসাইলকে প্রতিহত করতে সক্ষম হয়েছে ইউক্রেন। কারণ আমাদের কাছে প্যাট্রিয়ট মডেলের এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য প্রয়োজনীয় ইন্টারসেপ্টর নেই। তবে সমরবিদদের ধারণা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সংকট থাকলেও আত্মঘাতী ড্রোন কিংবা মিসাইলের ভারী মজুদ আছে ইউক্রেনের কাছে, যেগুলো দিয়েই মূলত রাশিয়ার বিরুদ্ধে ধুকে ধুকে লড়ছে জেলেনস্কির বাহিনী। এদিকে ইউক্রেনকে লক্ষ্য করে রাশিয়ার এমন তাণ্ডবের মাত্র কয়েক ঘন্টার মাথায় মস্কোতে ঘটেছে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা। এ প্রসঙ্গে রাশিয়ার নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো জানিয়েছে, মস্কোর বালজি রোসি নামের একটি রেস্তোরাঁয় বিস্ফোরক বহনকারী এক নারী প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তারক্ষীর বাধার মুখে পড়েন তিনি। এ সময় বোমাটি বিস্ফোরিত হয়ে ওই নারী, রেস্তোরাঁটির নিরাপত্তা কর্মী এবং একজন অতিথি নিহত হন। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে ২১ জন মানুষ। ২ আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তবে কি রাশিয়ার বিরুদ্ধে গুপ্ত হামলার পথকেই বেছে নিয়েছে ইউক্রেন? নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়া, ঘরে রাখুন আরএফএল ল্যাডার। বোমা হামলার ঘটনার নেপথ্যে আসলে কারা জড়িত আছে সে বিষয়ে রাশিয়ার সরকারের পক্ষ থেকে কোনো ধরনের মন্তব্য পাওয়া না গেলেও দেশটির নিরাপত্তা বাহিনীর সূত্রগুলোর দাবি, মস্কোর বোমা বিস্ফোরণের পেছনে ইউক্রেন যুদ্ধের যোগসূত্র থাকতে পারে। কারণ সাম্প্রতিক সময়ে রাশিয়ার রাজধানী ও এর আশপাশের বেশ কয়েকটি এলাকায় দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে গুপ্ত হামলার ঘটনা ঘটেছে। সেই ঘটনাগুলোর সাথে কিয়েভের সংশ্লিষ্টতার দাবি তুলেছে রাশিয়া। তবে কি পাকিস্তান ও তুরস্ক সহ আঞ্চলিক মুসলিম দেশগুলোকে নিয়েই যুক্তরাষ্ট্র বিরোধী বিশেষ বাহিনী গঠন করতে যাচ্ছে ইরান? কিন্তু সেই জোট বাহিনী দিয়ে আসলে কোন ধরনের কাজ সারতে চাইছে তেহরান? সাম্প্রতিক যুদ্ধে ইরানকে দমাতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সহায়তা চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুক্তরাজ্য সহ ইউরোপ অঞ্চলের বিভিন্ন দেশের বিরোধিতার মুখে ট্রাম্পের ডাকে সাড়া দেয়নি ন্যাটো। এবার মার্কিনীদের আগ্রাসন ঠেকানোর জন্য আঞ্চলিক যৌথ নিরাপত্তা বাহিনী গঠনের দিকে অগ্রসর হচ্ছে তেহরান। প্রশ্ন হলো, আর কোন মুসলিম দেশ নিয়ে সেই বাহিনী গড়তে চাইছে ইরান? সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েই যেন নিজের পায়ে নিজেই কুড়াল মারার মতো কাজ করে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কারণটা
বেশ পরিষ্কার। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর মাধ্যমে ইরানের বিরুদ্ধে চাপ প্রয়োগের পায়তারা করেছিল মার্কিন প্রশাসন, কিন্তু তাতে পুরোটাই ব্যর্থ হয়েছে তারা। বরং হরমুজ প্রণালীর দখল নিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বিরোধী উত্তাপ বজায় রেখেছে ইরান। এদিকে বাহরাইন, কুয়েত ও জর্ডান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে সেই স্থাপনাগুলোর যেন বেহাল দশা বানিয়েছে তেহরান। বিশ্লেষকদের মতে ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে পুনরায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে ব্যাপক হিমশিম অবস্থায় পড়বে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কারণ মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির মূল ভিত্তিকেই গুঁড়িয়ে দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। টালমাটাল এই পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মধ্যে চরম আতঙ্ক তৈরি করার মতো তথ্য দিল ইরান। মুসলিম দেশগুলোকে নিয়ে বিশেষ যৌথ নিরাপত্তা বাহিনী গঠন করার ইঙ্গিত দিয়ে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলারের সাথে ফোন আলাপে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মাজিদ ইবনে রেজা বলেছেন, নিরাপত্তা একটি অভ্যন্তরীণ বিষয়। যুক্তরাষ্ট্রের মতো শত্রুরা এই অঞ্চলের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারবে না। তাই তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব ও মিশর সহ অন্যান্য মুসলিম দেশগুলোকে নিয়ে একটি নিরাপত্তা জোট গঠন করা প্রয়োজন। ৩ আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। তবে কি তুরস্ক ও ইরানের উদ্যোগেই গঠিত হতে চলেছে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা বাহিনী? ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ইয়াসার গুলার বলেছেন, প্রতিবেশী দেশগুলোর অখণ্ডতাকে সমর্থন করে তুরস্ক। এই অঞ্চলে সন্ত্রাসবাদ দমন সহ আঞ্চলিক নিরাপত্তার জন্য ইরানের সাথে কাজ করতে প্রস্তুত আঙ্কারা। স্থায়ী শান্তির একমাত্র পথ হল আঞ্চলিক ঐক্য। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের প্রতিহত করার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যথায় অদূর ভবিষ্যতে ন্যাটোর সাহায্যে আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে মার্কিন প্রশাসন। ইরানের কাছে এমন কি কোনো মিসাইল আছে যা দিয়ে মধ্যপ্রাচ্যের বাইরে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিতে পারবে দেশটি? কারণ শত্রুপক্ষের সম্ভাব্য হামলার জবাব পারস্য উপসাগরীয় অঞ্চলের সীমানার বাইরেও ছড়িয়ে পড়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই। এমনকি মার্কিনীদের প্রতিরক্ষার প্রাচীর ভেঙে ফেলারও হুমকি দিয়েছে তেহরান। তবে কি পূর্বের চেয়েও শক্তিশালী হয়ে উঠেছে ইরানের সামরিক বাহিনী? প্রশ্ন হলো, কতটা বিধ্বংসী হতে চলেছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্ভাব্য যুদ্ধ? ইরানের কাছ থেকে হরমুজ প্রণালীর দখল ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র করেই যেন বিশাল বড় ভুল করে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ বৈশ্বিক এই সামুদ্রিক করিডোরটিকে ঘিরেই এখন বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন যুক্তরাষ্ট্রের শাসক। যদিও সম্প্রতি ইরানের বিরুদ্ধে নতুন করে জোরদার হামলা চালানোর হুমকি দিয়েছিলেন ট্রাম্প, কিন্তু তেহরানের শক্তির বিষয়টি আঁচ করতে পেরে সেই বিধ্বংসী পদক্ষেপ নেওয়া থেকে এখন সাময়িক বিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে অচিরেই যে গর্জে উঠতে পারে যুদ্ধের ময়দান, সেই শঙ্কার ছায়া এখনো কাটছে না মধ্যপ্রাচ্য থেকে। তাই তো ইরানও নিয়েছে জোরদার সামরিক প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের যে কোনো নতুন আগ্রাসনের পাল্টা জবাব শুধুমাত্র পারস্য উপসাগরীয় অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এমন অশনি সংকেত দিয়ে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই বলেছেন, আমরা শত্রুপক্ষের সকল ঘাঁটিকেই লক্ষ্যবস্তু বানাবো। সম্ভাব্য হামলার জবাব কেবল মধ্যপ্রাচ্যের মাঝেই সীমাবদ্ধ থাকবে না। 2 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি।
সম্প্রতি বাহরাইন, কুয়েত ও জর্ডান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে দফায় দফায় মিসাইল হামলা চালায় ইরান। আর সেই দেশগুলো মার্কিনীদের জন্য প্রতিরক্ষার ঢাল হিসেবে কাজ করায় তাদেরও কড়া সতর্কবার্তা দিয়েছে তেহরান। এ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আব্দুল্লাহি বলেছেন, আঞ্চলিক যুদ্ধের ফাঁদ বানাচ্ছে যুক্তরাষ্ট্র। আর এক্ষেত্রে মধ্যপ্রাচ্যের যেসব দেশ ওয়াশিংটনকে সহায়তা করবে কিংবা প্রতিরক্ষামূলক প্রাচীর হিসেবে কাজ করবে তাদেরকেই যুদ্ধের আগুনে পুড়িয়ে ফেলবে তেহরান। এখন প্রশ্ন হলো, ইরানের মিসাইল কি মধ্যপ্রাচ্যের বাইরেও হামলা চালাতে সক্ষম? জানা গেছে, সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়ানোতে সফল হওয়ায় খাইবার শেকান মডেলের ব্যালিস্টিক মিসাইলটি এখন ইরানের অস্ত্রাগারের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্রে পরিণত হয়েছে। মাঝারি পাল্লার এই ব্যালিস্টিক মিসাইলটি পরিচালনায় তেহরান ব্যবহার করে স্যাটেলাইট সিস্টেম, যার ফলে প্রায় 1450 কিলোমিটার রেঞ্জের মাঝে থাকা যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক ঘাঁটিকেই লক্ষ্যবস্তু বানাতে পারে এই ক্ষেপণাস্ত্রটি। যদিও এর বাইরেও আরো ভয়ঙ্কর ও শক্তিশালী মিসাইল রয়েছে ইরানের সামরিক বহরে, যা দিয়ে মধ্যপ্রাচ্যের সীমানার বাইরেও হামলা চালাতে সক্ষম তেহরান। এমনকি চলতি বছরের মার্চেই যুক্তরাষ্ট্রকে নিজেদের শক্তি সম্পর্কে কিছুটা ধারণাও দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ আমেরিকান পরিচালিত দিয়াগো গার্সিয়া দ্বীপে থাকা সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছিল ইরান। ওই হামলায় কমপক্ষে 2টি মিসাইল ছুঁড়েছিল IRGC। তবে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, পশ্চিমাদের ওই সামরিক ঘাঁটির অবস্থান ইরান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে। তেহরান আগেই দাবি করেছিল যে IRGCর বহরে থাকা মিসাইলগুলো কমপক্ষে 2500 কিলোমিটার এলাকা জুড়ে তাণ্ডব চালাতে সক্ষম। তবে বিশ্লেষকরা বলছেন, এর চেয়েও বেশি রেঞ্জের মাঝে হামলা চালানোর মতো ক্ষেপণাস্ত্র আছে ইরানের সামরিক বাহিনীর কাছে, যা দিয়েই মূলত মধ্যপ্রাচ্যের সীমানার বাইরে যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার হুমকি দিচ্ছে তেহরান। তবে কি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকেও হত্যার ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? এজন্যই কি গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করছে ইহুদিবাদীরা? কিন্তু মোস্তফা খামেনি এখন আসলে কোথায় আছেন? এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দাদের মাঝে। কারণ ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে জনসম্মুখে আসেননি মোস্তফা। তাহলে কি ভিন্ন কোনো চমক নিয়েই হাজির হবেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা? যৌথ বিমান হামলা চালিয়ে চলতি বছরের 28 ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার মাধ্যমে বিশ্বের বুকে নৃশংস এক ইতিহাস রচনা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অবশ্য এর মাধ্যমে ইরানের সরকার ব্যবস্থাকেই উৎখাত করার ষড়যন্ত্র করেছিল ইহুদিবাদীরা। কিন্তু শত অপচেষ্টাতেও ইরানের তিল পরিমাণ ক্ষতি করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। উল্টো মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে থাকা মার্কিনীদের সামরিক স্থাপনাগুলোই এখন রয়েছে বিভিন্ন সংকটের মুখে। তবে টালমাটাল এই পরিস্থিতিতেও ষড়যন্ত্রের ছক তৈরিতে মোটেও পিছপা হয়নি ইহুদিবাদীরা। জানা গেছে, মোস্তফা খামেনির সঠিক অবস্থান বের করতে হন্যে হয়ে কাজ করছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA। এরই মাঝে তাদের অভ্যন্তরীণ প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। 150 দিনেরও বেশি সময় ধরে ফোন কিংবা কম্পিউটার ব্যবহার করেননি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। এমনকি দিনের বেলাতেও নির্দিষ্ট জায়গা থেকে বের হচ্ছেন না তিনি। 2 আগস্ট ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস এর বরাতে এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরোনট। কিন্তু এত গোপনীয়তার পেছনে আসলে মূল রহস্যটা কি?
মোস্তফা খামেনিকে ঘিরে ইরানের এত গোপনীয়তার কারণে তাকে খুঁজে বের করার প্রচেষ্টায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। ইহুদিবাদী সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্রগুলোর দাবি, বিশেষ একটি ভূগর্ভস্থ বাংকারে অবস্থান করছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা। যেই বিমান হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছিলেন, একই হামলাতেও মোস্তফা খামেনি গুরুতর আহত হয়েছেন বলেই দাবি ইসরায়েলিদের। আর কোনো ধরনের ডিভাইস ব্যবহার না করায় তার সঠিক অবস্থান নিশ্চিত করতে হিমশিম অবস্থায় পড়েছে ইহুদিবাদীরা। এমনকি দিনের বেলায় বাংকারের বাইরে বের হচ্ছেন না মোস্তফা, কারণ গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করে তাকে শনাক্ত করার কাজ চালাচ্ছে মোসাদ ও সিআইএ। এর আগে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার সময় তার দেহরক্ষী ও সহযোগীদের ব্যবহৃত যানবাহন শনাক্ত করতে তেহরান জুড়ে থাকা ট্রাফিক ক্যামেরা হ্যাক করেছিল ইহুদিবাদীরা, যার সাহায্যে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসী বাহিনী খামেনির অবস্থান নিশ্চিত করার মাধ্যমে তার বিরুদ্ধে নৃশংস হামলা চালায়। তবে মোস্তফা খামেনিকে শনাক্ত করতে ভিন্ন ধরনের কৌশল ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কি সেই কৌশল? AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ডিজিটাল কোনো মাধ্যম ব্যবহার করে এই মুহূর্তে ইরানের নতুন নেতাকে শনাক্ত করতে ব্যর্থ হচ্ছে ইহুদিবাদীরা। তাই তো ইরানের অভ্যন্তরে থাকা গুপ্তচর এবং তথ্য ফাঁসকারীদের সহায়তা নিচ্ছে মোসাদ এবং সিআইএ, এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম ইয়েদিয়ত আহরোনত। ইহুদিবাদীদের গোয়েন্দা মহলে এমন অনেকেই আছেন যারা বিশ্বাস করেন যে ফেব্রুয়ারিতে চালানো হামলাতেই নিহত হয়েছেন মোস্তফা খামেনি। তবে এটি নিশ্চিত করার জন্য গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যদিও তাদের মাঝে অনেকের ধারণা ইরানের নতুন সর্বোচ্চ নেতা দেশটির রাজধানী তেহরান কিংবা কোম শহরের নিকটবর্তী কোনো সামরিক বাংকারে অবস্থান করছেন। বর্তমানে তিনি বিশেষ বাহকের মাধ্যমেই ইরানের সরকার ও সামরিক বাহিনীর সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। মধ্যপ্রাচ্যে এমন কি ঘটতে চলেছিল যার কারণে ইরান ইস্যুতে ট্রাম্পকে থামতে বললেন সৌদি যুবরাজ? কেনই বা তিনি ইরানে হামলা করা থেকে বিরত থাকার আহ্বান জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে? মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এবং অ্যাসোসিয়েট প্রেস এর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক গুরুত্বপূর্ণ ফোনালাপে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের কাছে ইরানে সম্ভাব্য বড় ধরনের হামলার পরিকল্পনা সম্পর্কে জানতে চান। শুধু তাই নয়, তিনি এই পরিকল্পনা নিয়ে নিজের গভীর উদ্বেগও প্রকাশ করেন। এক্সিওসে এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, সৌদি যুবরাজ জানতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্র আসলে কি ধরনের সামরিক পদক্ষেপের কথা ভাবছে। অন্যদিকে বিষয়টি সম্পর্কে অবগত আরেকটি সূত্র জানিয়েছে, ফোনালাপে তিনি ট্রাম্পকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো না বাড়ানোর এবং সম্ভাব্য হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান। কিন্তু প্রশ্ন হচ্ছে, সৌদি আরব কেন এতটা উদ্বিগ্ন? এর উত্তর দিয়েছে অ্যাসোসিয়েট প্রেস। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র যদি ইরানের জ্বালানি অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র, সেতু কিংবা গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় ধরনের হামলা চালায়, তাহলে তেহরান সরাসরি যুক্তরাষ্ট্রে নয় বরং উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন মিত্রদের হামলার লক্ষ্য বস্তুতে পরিণত করতে পারে। আর সেই তালিকায় সবার আগে থাকতে পারে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল ও জ্বালানি স্থাপনাগুলো। বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতি তৈরি হলে শুধু সামরিক উত্তেজনাই বাড়বে না, বিশ্ব জ্বালানি বাজারেও বড় ধরনের ধাক্কা লাগতে পারে। কারণ সৌদি আরব বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ। দেশটির জ্বালানি স্থাপনায় কোনো হামলা হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে, যার প্রভাব পড়বে বিশ্বের প্রায় সব দেশের অর্থনীতিতে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পও জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধের কারণেই তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড়সড় হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। অর্থাৎ আঞ্চলিক মিত্রদের উদ্বেগ ও সম্ভাব্য পরিণতির বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইরান নয়, ইসরায়েলের আসল হুমকি কাতার। শুনতে অবাক লাগলেও এমনটাই দাবি করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। শুধু তাই নয়, তিনি বলেছেন আবার ক্ষমতায় ফিরতে পারলে কাতারকে আনুষ্ঠানিকভাবে শত্রু রাষ্ট্র ঘোষণা করবেন। প্রশ্ন হলো যে কাতারকে এতদিন মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবে দেখা হয়েছে, সেই দেশকেই হঠাৎ ইসরায়েলের জন্য ইরানের চেয়েও বড় বিপদ হিসেবে কেন দেখছেন বেনেট? ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 12-কে দেয়া এক সাক্ষাৎকারে নাফতালি বেনেট বলেন, কাতারকে এখনও শত্রু রাষ্ট্র ঘোষণা না করা ইসরায়েলের একটি অমার্জনীয় ভুল। তার ভাষায়, ইরান অন্তত প্রকাশ্যেই বলে যে তারা ইসরায়েলকে ধ্বংস করতে চায়, কিন্তু কাতার নাকি ভিন্ন কৌশলে কাজ করছে, আর সেটি আরও বিপজ্জনক। বেনেটের অভিযোগ, 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালানো হামাস সদস্যদের অর্থায়নে কাতারের ভূমিকা ছিল। যদিও এ অভিযোগের পক্ষে তিনি সাক্ষাৎকারে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। অতীতে কাতার বারবার বলেছে গাজায় তাদের আর্থিক সহায়তা মানবিক উদ্দেশ্যে দেওয়া হয়েছে এবং তা আন্তর্জাতিক সমন্বয়ের ভিত্তিতেই হয়েছে। ইসরায়েলের সাবেক এই প্রধানমন্ত্রী আরও দাবি করেন, কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ইসরায়েল বিরোধী প্রচারণা চালায় এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে ভূমিকা রাখছে। তবে এখানেই থেমে থাকেননি বেনেট। তার আরও অভিযোগ, কাতার শুধু মধ্যপ্রাচ্যেই নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও প্রভাব বিস্তার করছে। এমনকি তার দাবি, কাতারের প্রভাব ইসরায়েলের সবচেয়ে সংবেদনশীল জায়গা প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত পৌঁছে গেছে। তার ভাষায়, কাতার আমাদের বিরুদ্ধে কাজ করছে এবং ভেতর থেকে আমাদের দুর্বল করে দিচ্ছে। বেনেটের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন কাতার গাজা যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। ফলে তার এই বক্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। ইসরায়েল যদি সত্যিই কাতারকে শত্রু রাষ্ট্র ঘোষণা করে, তাহলে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। কারণ কাতার শুধু উপসাগরীয় অঞ্চলের একটি প্রভাবশালী দেশই নয়, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং আঞ্চলিক বিভিন্ন সংকটে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবেও পরিচিত। তাই বেনেটের এই মন্তব্যকে ঘিরে এখন আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এটি কি কেবল রাজনৈতিক চাপ তৈরির কৌশল, নাকি মধ্যপ্রাচ্যের সম্পর্কের মানচিত্রে নতুন এক অধ্যায়ের সূচনা?